শুরু করছি তাপের ঘটনাসমূহ, অধ্যায় 4, মাধ্যমিক ভৌত বিজ্ঞান। তাপের পরিবহন। আজকের আলোচনা তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্যতা। এটা এই যে তাপের ঘটনাসমূহের একেবারে শেষ অংশ। এখানে কিছু প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এই টপিকটা। প্রশ্নটা দেখো, তাপ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধ কাকে বলে তাহা উল্লেখ করো। অথবা প্রশ্নটা একটু অন্যভাবে আসতে পারে, একটি কঠিন পদার্থের আয়তকার ব্লকের দৈর্ঘ্য ডি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং তাপ পরিবাহিতাঙ্ক কে হলে ব্লকটির তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। এটা হলো প্রশ্ন নম্বর 12। এরপর 13 নম্বর প্রশ্ন, তাপীয় রোধ কাকে বলে? এসআই ও সিজিএস পদ্ধতিতে ইহার একক কি? ইহার মাত্রা লেখো। 14 নম্বর, তড়িৎ রোধ ও তাপীয় রোধ এদের মধ্যে পার্থক্য লেখো। 15 নম্বর, তাপের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। শেষ প্রশ্ন 16 নম্বর, তাপের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। আজকের পর্বটা হলো 4D। কোয়েশ্চেন নাম্বার 12-র অ্যান্সারটা আমি বলছি, তোমরা নোট করতে থাকো। প্রথমে একটা তাপের সুপরিবাহী কোনো পদার্থে ব্লক আঁকছি। এইটা হলো ব্লকটির দৈর্ঘ্য এবং এই যে অংশটা, এই অংশটা অথবা এই যে অংশটা, এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে ক্ষেত্রফল এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর প্রথম তলের উষ্ণতা θ1 আর দ্বিতীয় তলের উষ্ণতা θ2। প্রথম তলের উষ্ণতা বেশি এবং দ্বিতীয় তলের উষ্ণতা কম, এটা আমরা আগের থিওরিতে পড়েছি। এর ফলে উষ্ণতর অংশ থেকে তাপ লম্বভাবে এই তলের মধ্যে প্রবেশ করবে এবং ভেতর দিয়ে পরিবহন হয়ে আবার শেষ তল অর্থাৎ দ্বিতীয় তল থেকে এই তাপ বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এ, ডি, θ1, θ2 এইগুলোকে এখানে লিখে নিতে হবে। এ ব্লকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ডি ব্লকের দৈর্ঘ্য, θ1 উষ্ণ পৃষ্ঠের উষ্ণতা, θ2 শীতল পৃষ্ঠের উষ্ণতা। উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে যে তাপের পরিবহন হয় সেই তাপ পরিবহনের হার Q/T, IH = Q/T। এই ফর্মুলাটা আমরা জানি, আগের ভিডিওতে আমরা এটা প্রতিষ্ঠা করেছিলাম। এখান থেকে আমরা তাপ রোধের ফর্মুলাটা বের করব। এখানটা একটু লক্ষ্য করো, θ1 - θ2 এই যে অংশটা, এই অংশটাকে রেখে দেব। আর ঠিক নিচে এই যে কে আছে, এই কেটাকে নিচে এইভাবে লিখব। অর্থাৎ কোনো একটা ফর্মুলা, ধরো A/B, হ্যাঁ, এটাকে এইভাবে লেখা যায় 1/B/A, এইভাবে লেখা যায়। অর্থাৎ এই যে A/B এটা হচ্ছে একটা ভগ্নাংশ। ঠিক আছে? একে নিচে আনতে গেলে বি এর নিচে আনতে হবে। হ্যাঁ, ঠিক এখানেও সেইভাবে কে, এই যে লেটারটা আছে এই লেটারটাকে নিচে আনতে গেলে 1/K লিখতে হবে। একেও নিচে নিয়ে আসতে হবে এ, আর এখানে ডি আছে তাহলে ডি।
তাহলে কি হলো 1/k d/a এই টার্মটা এলো। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে তাপ প্রবাহ মাত্রা। এই যে এইচ আছে, এইচ মানে হলো এই যে IH, অ্যাকচুয়ালি আই হিট, অর্থাৎ তাপ প্রবাহ মাত্রা। এখানে লিখে দিলাম তাপ প্রবাহ মাত্রা। ওকে, তাহলে এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এখান থেকে কি করব, θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই এই যে টার্মটা পেলাম, এই টার্মটাকে RH দিয়ে লেখা হবে। অর্থাৎ তাপ প্রবাহের ফলে যে রোধের সৃষ্টি হয়, অর্থাৎ যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্যে তাপ প্রবাহকে বাধা দেওয়া হয়, সেটাই হচ্ছে তাপীয় রোধ। ঠিক আছে, এইটা একটা ফর্মুলা, এটা এখানে লিখে দিতে হবে, যেখানে RH ইকুয়াল টু 1/k ইন্টু d/a। ওকে, একে বলা হচ্ছে তাপীয় রোধ। এখন আমরা চলতড়িৎ যে অধ্যায়টা পড়াশোনা করেছিলাম ওহমের সূত্র, সেই ওহমের সূত্র অনুযায়ী কোনো পরিবাহী তারের দুই প্রান্তে বিভব প্রভেদ থাকলে সেই পরিবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে সেখানে বিভব প্রভেদের বাড়ার সাথে সাথে প্রবাহ মাত্রাও বাড়বে, অর্থাৎ বিভব প্রভেদের সাথে প্রবাহ মাত্রা সমানুপাতিক। ঠিক আছে, সেই বিষয়টাকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে একটা পরিবাহী তার আঁকব। এই যে পরিবাহী তারটা, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এ প্রান্তে বিভব হচ্ছে VA, বি প্রান্তে বিভব হচ্ছে VB। আচ্ছা, যদি এইটাকে আমরা একটা ব্যাটারির সাথে বা তড়িৎচালক বল প্রয়োগ করি, মানে একটা ব্যাটারির সাথে যুক্ত করি, তাহলে কারেন্ট প্রবাহিত হবে। সেই কারেন্টটা পজিটিভ মেরু, আর এটা হচ্ছে নেগেটিভ মেরু, পজিটিভ মেরু থেকে বেরোবে এবং নেগেটিভ মেরুর দিকে আসবে, তাহলে তড়িৎ প্রবাহ এইভাবে যাবে। ক্লিয়ার? এই পরিবাহী তারের দৈর্ঘ্য হচ্ছে L, আর এই যে পরিবাহী তার এই যে প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো ক্যাপিটাল A। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা ওহমের সূত্র থেকে এই পরিবাহী তারের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা হয় সেটা চলতড়িৎ অধ্যায় থেকে আমরা জেনেছি এবং ওহমের সূত্র থেকে জেনেছি। এখানে বলে দেওয়া ভালো VA গ্রেটার দ্যান VB, অর্থাৎ দুই প্রান্তে এ বিন্দু এবং বি বিন্দু, এ বিন্দুতে বিভব VA, বি বিন্দুতে বিভব VB, VA গ্রেটার দ্যান VB। সেই কারণেই তড়িৎ প্রবাহ এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যায়, সেটা লিখে দিলাম। তাহলে VA মাইনাস VB হলো দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে এই পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহ হবে সেটা হবে I ইকুয়াল টু দুই প্রান্তে বিভব প্রভেদ ডিভাইডেড বাই এই যে পরিবাহী আছে পরিবাহীর রোধ। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকেই জানি, ওহমের সূত্র থেকে এটা আমরা পেয়েছি। এটা হলো 2 নম্বর সমীকরণ, আর এর আগে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখানে লিখে দিলাম, আর হলো পরিবাহীর রোধ। এখন দুটো বিষয়টাকে একটু কম্পেয়ার করার চেষ্টা করো। এই যে তাপের সুপরিবাহী যে ব্লকটা আঁকা হয়েছে, এর মধ্যে দিয়ে তাপের প্রবাহ হচ্ছে, আর সেই তাপ প্রবাহ মাত্রার রাশিমালা θ1 মাইনাস θ2, অর্থাৎ ব্লকের দুই বিপরীত পৃষ্ঠতলের উষ্ণতার পার্থক্য এবং তাপীয় রোধের যে অনুপাত, সেটাই হচ্ছে তাপ প্রবাহ মাত্রা। আর চলতড়িৎ অধ্যায় থেকে আমরা যে পরিবাহীটা পেয়েছি, এই যে পরিবাহীটা এঁকেছি, দুই প্রান্তে বিভব প্রভেদের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্টের মান হবে I ইকুয়াল টু VA মাইনাস VB। দুই প্রান্তের যে বিভব তার যে পার্থক্য VA মাইনাস VB ডিভাইডেড বাই R, অর্থাৎ R হচ্ছে পরিবাহীর রোধ,
যে ধর্মের জন্য এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যেতে বাধা পায়। আর ঠিক একইভাবে এখানে আর এইচ হলো যে ধর্মের জন্য এই ব্লকের মধ্যে দিয়ে তাপ প্রবাহ মাত্রা বাধা পায়। এখানে একটা বিষয় লক্ষ্য করো, প্রথম যে তল সেই তলের উষ্ণতা θ1 আর দ্বিতীয় তলের উষ্ণতা হচ্ছে θ2। θ1 মান θ2 এর থেকে বেশি, θ1 গ্রেটার দ্যান θ2। ঠিক একইভাবে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এ বিন্দু এবং বি বিন্দুতে, এ বিন্দুতে বিভব VA, বি বিন্দুতে বিভব VB, VA গ্রেটার দ্যান VB। সেই কারণে তড়িৎ প্রবাহ উচ্চ তড়িৎ বিভব থেকে নিম্ন তড়িৎ বিভবের দিকে যাচ্ছে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়। একটা আমরা মিল পেলাম। ঠিক আছে, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে। 1 নম্বর সমীকরণটা তোমরা খাতায় লিখে নিয়েছো, তা থেকে দেখে নাও। IH ইকুয়াল টু θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই RH, 1 নম্বর এইটা। এবং এখানে যে ফর্মুলাটা পেলাম I ইকুয়াল টু VA মাইনাস VB ডিভাইডেড বাই R। ঠিক আছে, এই দুটোকে যদি আমরা তুলনা করি তাহলে এই যে নিচে R আর এখানে RH, এই দুটো হবে সমতুল্য। যেহেতু পরিবাহী তারের আর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয়, সেইভাবেই RH এই ব্লকের মধ্যে তাপ প্রবাহ মাত্রাকে বাধা দেয়। সেই কারণেই RHকে বলা হবে তাপীয় রোধ। তাহলে এই তাপীয় রোধ RH ইকুয়াল টু কী পাবো? এইখান থেকে পাবো, এই যে অংশটা গোল দাগ দিলাম, এই অংশটাকেই বলা হচ্ছে RH বলা হচ্ছে। ঠিক আছে, এটা হলো তাপীয় রোধের রাশিমালা। প্রথম প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্নটা কমপ্লিট করা হলো। এবারে 13 নম্বর, তাপীয় রোধ কাকে বলে? SI ও CGS পদ্ধতিতে ইয়ার একক কি? ইয়ার মাত্রা লেখো। যে ধর্মের জন্য কোনো বস্তুর মধ্যে দিয়ে তাপের পরিবহনকে বাধা দেয় তাকে বস্তুটির তাপীয় রোধ বলে, আগেও বলেছি। এটা হলো A নম্বর প্রশ্নের উত্তর। এবার হচ্ছে B, SI ও CGS পদ্ধতিতে তাপীয় রোধের একক। এই এককটা বের করার আগে কিভাবে তোমরা মনে রাখবে বা বের করবে, কারণ লেখার সময় সবসময় মনে থাকে না, সেই কারণে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মনে রাখবে। আমরা একটু আগে জেনেছি IH ইকুয়াল টু θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই RH, এটা মনে রাখতে হবে। আর এটাই হচ্ছে Q/T। ওকে, তাহলে RH ইকুয়াল টু, অর্থাৎ এই RH এর মানটা বের করব। RH ইকুয়াল টু θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই IH, অর্থাৎ এইটা এখানে উঠে আসবে, এটা এখানে চলে আসবে। আর IH মানেই হচ্ছে Q/T, তাহলে θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই Q/T, এটা লিখলাম। ওকে, তাহলে RH এর একক ইকুয়াল টু θ1 মাইনাস θ2 এর একক, আর কিউর একক এবং টি এর একক। এই এককগুলোর মানটা আমরা বসিয়ে দেবো। এটা হলো উষ্ণতার একক। ঠিক আছে, এটা উষ্ণতার একক, এটা তাহলে হলো কেলভিন। আর নিচে হচ্ছে তাপের একক আমরা জানি জুল, আর টি এর একক হচ্ছে সেকেন্ড। এরপর কেলভিন তো লিখলাম, কেলভিনকে আমরা কে দিয়ে লিখতে পারি, কেলভিনকে কে দিয়ে লেখে? জুল পার সেকেন্ড, তাহলে এটা কেলভিন। আচ্ছা, জুল পার সেকেন্ডকে ওয়াট বলা হয়, ওয়াট। একে শর্টকাটে লেখা হয় K/W, ওয়াটকে আমরা শর্টে W লিখে থাকি। তাহলে কি দাঁড়ালো? K/W⁻⁻1। এইটাই হলো SI পদ্ধতিতে একক। এটা মনে রাখলেও চলবে, এইটা অথবা এইটা যে কোনো একটা লিখতে পারো। তাহলে আমরা এখানে এটা লিখে দিই,
এটা যে করে দেখালাম এটা কিন্তু তোমরা করবে না, প্র্যাকটিস রাখবে যে যদি ভুলে যাও তাহলে তোমরা এইভাবে বের করে নেবে। ঠিক আছে, বাড়িতে যখন পড়াশোনা করবে এইভাবে একটু প্র্যাকটিস রাখবে। যদি কোনো কারণে কনফিউশন তৈরি হয়, হ্যাঁ, তাহলে এটা বের করে দেখে নেবে যে ঠিক লিখছো কি না। উত্তরটা কে ডব্লিউ টু দি পাওয়ার -1 বা আরেকটা হয় কে জুল পার সেকেন্ড, যে কোনো একটা লিখতে পারো। ঠিক আছে, আর সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস পদ্ধতিতে এটা হলো তোমার, যেহেতু এটা উষ্ণতার একক তাহলে ডিগ্রি সেলসিয়াস, আর নিচের দিকে হবে পার, এটা ক্যালোরি। কেননা এখানে যেমন কিউর একক হচ্ছে ক্যালোরি হবে আর নিচে হচ্ছে সেকেন্ড, তাহলে ক্যালোরি পার সেকেন্ড। এটাকে একটু গুছিয়ে লিখতে গেলে এই সেকেন্ডটা উপরে উঠে আসবে, ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড, আর এই ক্যালোরিটা নিচে আছে বলে ক্যালোরি টু দি পাওয়ার -1 এইভাবে লিখতে হয়। ওকে, আর এইটাকেও ঠিক এইভাবে লেখা যায়, কেলভিন, সেকেন্ডটা উঠে এলো, আর এটা হচ্ছে জুল টু দি পাওয়ার -1। একটু বড় করে দেখায়, কেলভিন সেকেন্ডটা উপরে উঠে যাবে সেকেন্ড, আর জুলটা যেহেতু নিচে আছে জুল টু দি পাওয়ার -1। এই কাজটা হচ্ছে রাফ কাজ, এইটা আমরা একটু করে দেখে নিলাম যে এককটা কি আসতে পারে। এবারে আমরা মাত্রা নির্ণয় করব, আর এইচের মাত্রা। দেখো আর এইচ এর রাশিমালাটা হচ্ছে θ1 - θ2 বাই IH, অর্থাৎ θ1 - θ2 বাই কিউ বাই টি। তাহলে এই যে অংশটা এইটার মাত্রা বের করলেই হবে। তাহলে চলো, তাহলে হচ্ছে কি θ1 - θ2 এর মাত্রা বের করব ডিভাইডেড বাই কিউর মাত্রা বের করব ডিভাইডেড বাই টি এর মাত্রা বের করব। ওকে, এবারে θ1 - θ2 এর মাত্রাটা কি আমরা জানি কেলভিন, ডিভাইডেড বাই কিউর মাত্রা, এইটা কিউর মাত্রা, কিউ হচ্ছে তাপ, তাপ হলো শক্তি, শক্তি হচ্ছে কার্যের রূপান্তর। ঠিক আছে, তাহলে আমরা আগে তাপের মাত্রাটা বের করে দেখি। আমরা একটু রাফ ওয়ার্ক করে দেখে নেব যে তাপের মাত্রাটা কি হতে পারে, সবসময় তো মনে থাকে না। দেখো কিভাবে করছি, তাপ হলো শক্তি, শক্তিই হচ্ছে কার্য, কার্য মানে কি বল ইন্টু সরণ, বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। যদি এদের মাত্রাগুলো আমাদের জানা থাকে, আশা করি সকলের জানা আছে, এটা ভর, এটা হচ্ছে সরণ বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু সরণ। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো না, এটা ডাইরেক্ট বসিয়ে দিই এম, এটা হচ্ছে সরণ আর এটাও সরণ, তাহলে এল স্কোয়ার, এটা হচ্ছে সেকেন্ড মানে টাইম টি টু দি পাওয়ার -2। তাহলে কিউর মাত্রাটা আমরা পেয়ে গেলাম। তাহলে কিউর মাত্রাটা এখানে আমরা লিখে দেবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এটা হচ্ছে টি। আচ্ছা, এই টি একটা কেটে যাবে। ঠিক আছে, সরি কাটবে না, এই টিটা যখন উপরে উঠবে টি টু দি পাওয়ার -3 হবে। তাহলে এটা কে হলো, এটা হচ্ছে এম, এটা এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ওকে, তাহলে কে এটা উপরে উঠলে এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -2 এবং টি টু দি পাওয়ার 3, এটা হচ্ছে মাত্রা। ঠিক আছে, এরপর 14 নম্বর প্রশ্ন, তড়িৎ রোধ ও তাপীয় রোধ এদের মধ্যে পার্থক্য। বিষয়টার পার্থক্য বলার আগে আমরা একটু আলোচনা করে দিচ্ছি, খুব ছোট্ট করে আলোচনা করব। মনে করো এটা হচ্ছে একটা পরিবাহী তার, এই পরিবাহী তারে এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর রোধ হচ্ছে আর। এ বিন্দুতে যে বিভব সেটা হচ্ছে VA, বি বিন্দুতে বিভব হচ্ছে VB। এখানে VA গ্রেটার দ্যান VB এই যদি হয় এবং এই তারটিকে যদি একটি
তড়িৎচালক বল বা ব্যাটারির সঙ্গে যুক্ত করি, তাহলে তড়িৎ প্রবাহ যাবে। তড়িৎ প্রবাহটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ এইভাবে তড়িৎ প্রবাহটা যাবে। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে যে আমরা ওহমের সূত্র থেকে এটাই জানি যে ভি এ মাইনাস ভি বি ভ্যারিজ এজ আই, অর্থাৎ এই যে বিভব যে পার্থক্যটা যদি বাড়ানো যায় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাও বাড়বে। সেখান থেকে আমরা কি পাচ্ছি, এটাকে আমরা একটু ছোট করে লিখছি ভি, তাহলে ভি ভ্যারিজ এজ আই, অর্থাৎ ভি ইকুয়াল টু, অর্থাৎ সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে একটা কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্টকে আর দিয়ে লেখা হয় এবং আই। এখান থেকে আরটা যদি আমরা বার করি কি পাবো, ভি বাই আই, অর্থাৎ এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং পরিবাহী রোধের মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা হবে এই দুয়ের যে অনুপাত তাকেই বলা হচ্ছে এই পরিবাহী রোধ। এই পরিবাহী রোধ কাকে বলবো না, পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য ও পরিবাহীর মধ্যে প্রবাহিত প্রবাহ মাত্রা এই দুয়ের যে অনুপাত তাকেই বলা হচ্ছে পরিবাহীর রোধ। তড়িৎ সংক্রান্ত বলে একে বলা হচ্ছে তড়িৎ রোধ। ঠিক আছে, অর্থাৎ ভি এবং আই এর যে অনুপাত। এটা হচ্ছে একটা তাপের সুপরিবাহী ব্লক। এই ব্লকে এইখানটা এর উষ্ণতা হচ্ছে θ1, অর্থাৎ উষ্ণতা, আর এইটার উষ্ণতা হচ্ছে θ2, θ1 গ্রেটার দ্যান θ2। এই যদি হয় তাহলে তড়িৎ প্রবাহ, তাপ প্রবাহ মাত্রা এর মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ উষ্ণ অঞ্চল থেকে, উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠ থেকে তাপ প্রবাহ হবে। তো সেখানে বলা হচ্ছে যে যে ধর্মের জন্য তো এই তাপ প্রবাহ মাত্রাকে বাধা দেবে সেটাই হচ্ছে তাপীয় রোধ। এই তাপীয় রোধের যে বিষয়টা সেটা হচ্ছে এই আর এইচ হলো θ1 মাইনাস θ2, অর্থাৎ দুই পৃষ্ঠের যে উষ্ণতার পার্থক্য যত বেশি হবে এবং সেই উষ্ণতার যে পার্থক্য ও যে প্রবাহ মাত্রা হয়, অর্থাৎ প্রবাহ মাত্রা হচ্ছে তাপ প্রবাহ মাত্রা আইএইচ। এই আইএইচটা কি আমরা একটু আগে জেনেছি, আইএইচ হচ্ছে কিউ বাই টি, অর্থাৎ প্রতি একক সময়ে কি পরিমাণ তাপ প্রবাহ মাত্রা হবে। প্রতি একক সময়ে যে হারে তাপের প্রবাহ হয় তাকেই বলা হচ্ছে তাপ প্রবাহ মাত্রা। তাহলে আর এইচ ইকুয়াল টু দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য এবং তাপ প্রবাহ মাত্রার যে অনুপাত, এই অনুপাতকে বলা হচ্ছে তাপীয় রোধ। তাহলে এই দুটো বিষয় যে আলোচনা করলাম এখান থেকে একটা সাধারণ বিষয়ই চলে আসে, এটা হচ্ছে তড়িৎ সংক্রান্ত, এটা হচ্ছে তাপ প্রবাহ সংক্রান্ত। ঠিক আছে, তো চলো আমরা একটু পার্থক্যটা দেখে নিই যে ঠিক কী লিখতে হবে। আরেকটা কথা বলে রাখি, রোধ যদি বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহ সহজে বেশি হবে না, আর তাপীয় রোধ যদি বেশি হয় তাহলে তাপের প্রবাহ সহজে বেশি হবে না। আমি একটি বই থেকে এই লেখাটা একটু দিচ্ছি, এটা তোমরা একটু নোট করে নেবে। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও তার মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার অনুপাত হলো তড়িৎ রোধ। আর তাপীয় রোধ কি আমি যা আলোচনা করলাম সেটাই, পরিবাহীর দুই পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য ও তার মধ্য দিয়ে প্রবাহিত তাপের অনুপাতকে বলা হয় তাপীয় রোধ। এবারে তড়িৎ পরিবহনের নির্ভরতা, তা রোধ বেশি হলে বস্তুটি সহজে তড়িৎ পরিবহন করতে পারে না। স্বাভাবিকভাবে যে রোধ বেশি মানে কি প্রতিরোধ হচ্ছে, তড়িৎ প্রবাহ বেশি হবে না। একইভাবে তাপীয় রোধ বেশি হলে বস্তুটি সহজে তাপ পরিবহন করতে পারে না। এই দুটো পার্থক্যই ভালোভাবে লিখতে হবে। এছাড়া একক সংক্রান্ত, এসআই একক হলো ওহম, আর এদিকে এর এসআই একক হলো কেলভিন পার ওয়াট। আর এই মাত্রাটা মুখস্থ রাখার চেষ্টা করবে, যদি বার করতে না পারো বা মনে রাখতে না পারো তাহলে একটু বের করে নিতে হবে। আমি তো তাপীয় রোধের মাত্রা কিভাবে বার করতে হয় সেটা আমি দেখিয়েছি। তড়িৎ রোধের মাত্রা কিভাবে বার করতে হবে সেটা আমি
বলে দেব। তো এর সাথে একটু মিলটা দেখে নাও। এখানে একটি প্রিন্টিং মিস্টেক আছে। তাপীয় রোধের ক্ষেত্রে এই উত্তরটা হবে m⁻⁻1 l⁻², t⁻³ এবং থিটা। ঠিক আছে, আর এইটা কিভাবে বের করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফর্মুলাটা জানি R=v/I, তাহলে আর এর মাত্রা হচ্ছে ভি এর মাত্রা এবং আই এর মাত্রা। ওকে, আচ্ছা, ভি এর মাত্রা আমরা বের করব, আর আয়ের মাত্রাটা আমরা আই হিসাবেই লিখব। আয়ের মাত্রাটা আই হবে। ঠিক আছে, তো এটা বেকার লেখা হলো। চলো এখন আমরা ভি হচ্ছে বিভব। ঠিক আছে, তো চলতরির বিষয়টা যারা ভালোভাবে পড়াশোনা করেছো তারা আশা করি পারবে। ভি হচ্ছে বিভব প্রভেদ। এই বিভব প্রভেদকে কিভাবে আমরা ডিফাইন করব না, তাড়িতিক কৃতকার্য বাই আধান। তাড়িতিক কৃতকার্যটা কি না, অসীম দূর থেকে একটা একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে গেলে তড়িৎ বলের বিরুদ্ধে যে কার্য করতে হয় সেটাই হলো তাড়িতিক কৃতকার্য। এটা চলতরিৎ বিষয় অধ্যায়ের মধ্যে রয়েছে। তো এই কৃতকার্য এবং এই আধান এদের মাত্রাটা আমরা বের করব। এখন কৃতকার্য বা কার্য, ঠিক আছে, একটু আগে এই ভিডিওতে আলোচনা করেছিলাম তাপ = শক্তি = কার্য। এখান থেকে আমরা যে মাত্রাটা পেয়েছি এটা একটু ভালো করে লক্ষ্য করো, ml²T⁻², এটাই হচ্ছে কার্যের মাত্রা। মনে রাখবে একটু আগে যেটা বললাম সেখানেও কিন্তু কিউ আছে। এই কিউটা হচ্ছে আধান, আর আগের কিউ হলো তাপ। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না, হ্যাঁ, গন্ডগোল করবে না। এটা হচ্ছে আধান, তাহলে ডব্লিউ, আর আধান হচ্ছে আইটি। আধান হলো আইটি। তাহলে এখানে আমরা লিখে ফেলি ডব্লিউ, আর এখানে হচ্ছে আইটি, আর নিচে এখানে এই আইটা রয়েছে। আচ্ছা, এখন এই ডব্লিউটা আমরা পেয়ে গেলাম। ডব্লিউর মানটা আমরা পেলাম, একটু আগে দেখালাম, তাপের যে মাত্রাটা বের করেছিলাম। আর এইখানে এটা হচ্ছে I² আর এইটা হচ্ছে টি। এবার এইটাকে একটু ঠিকঠাক করে নিতে হবে। এম, এটা হচ্ছে l², টিটা উপরের দিকে যাবে T⁻⁻3, এটা হচ্ছে +1 আছে, এটা উপরে গেলে -1, তাহলে -2 -1 কত হলো -3। আই উপরে গেলে কি হবে I⁻²। এইটা হচ্ছে রোধের মাত্রা। 15 নম্বর যে প্রশ্ন, তাপের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসার মতন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি একটি বই থেকে দিচ্ছি এবং একে একে আমি ব্যাখ্যাটা করব। প্রথম যে পয়েন্ট অর্থাৎ প্রথম সাদৃশ্য, তাপ ও তড়িৎ প্রবাহ মাত্রা উভয়ই অর্থাৎ দুজনেই পরিবাহী দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। পরিবাহী দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এবার কীভাবে ব্যস্তানুপাতিক হলো সেটা একটু আমি বলছি, আলোচনা করছি। তাপ ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য আমি আলোচনা করে ব্যাপারটা ব্যাখ্যা করছি। তাপ পরিবহন মাত্রা Q/T = IH = K⁻1 - θ2 × A/D। ডি হচ্ছে এই যে তাপ পরিবাহীর যে দৈর্ঘ্য, আর এইটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো প্রথম পয়েন্টটি ছিল যে দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে তাপ পরিবহনের মাত্রাটা কমবে। স্বাভাবিকভাবে যদি অনেক বড় একটা পরিবাহী পদার্থ নিই, তাপ পরিবহন হতে অনেক সময় লেগে যাবে, অনেকটা বেশি সময় লাগবে, অর্থাৎ তাপ পরিবহন মাত্রাটা কমে যাবে। তো IH এখান থেকে যে আমরা ফর্মুলাটা দেখছি K⁻1 - θ2 × A, পুরো বিষয়টা যদি ধ্রুবক রাশি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে IH ভ্যারিজ অ্যাজ 1/D। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। অর্থাৎ দৈর্ঘ্য যত বড় হবে তাপ পরিবহনের হার কমবে।
এবারে আলোচনা করব তড়িৎ পরিবহন মাত্রা। তড়িৎ পরিবহন মাত্রা হচ্ছে আই। আই ইকুয়াল টু আমি লিখলাম ভি বাই আর। এটা তো আমরা সকলেই জানি যে একটা পরিবাহী তার, এটা হচ্ছে এ বিন্দু, এর বিভব প্রভেদ হচ্ছে, বিভব হচ্ছে ভি এ, এটা হচ্ছে বি বিন্দু, এটা বিভব হচ্ছে ভি বি, আর এইটা হচ্ছে আর, অর্থাৎ এই পরিবাহীর যে রোধ সেই রোধ হচ্ছে আর, আর যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট হচ্ছে আই। এটা আমরা জানি। তার আই ইকুয়াল টু ভি বাই আর। আবার এটাও আমরা জানি আর মানে হলো রো এল বাই এ। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা শিখেছি চলো তড়িৎ চ্যাপ্টারে ওহম সূত্র পড়তে গিয়ে। ইকুয়াল টু, এবারে কি করলাম, ভি আর রো এই দুটোকে আমি কনস্ট্যান্ট ধরলাম, আলাদা করলাম, এটাকে উপরে নিয়ে গেলাম, আর নিচে হচ্ছে এল। ঠিক আছে, এখন আজকে এই পয়েন্টে আমার আলোচনাটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে। তাহলে আই ইকুয়াল টু কী হবে, এই যে পুরো টার্মটা, এই পুরো টার্মটাকে আমি ধ্রুবক রাশি ধরছি, তাহলে কি হবে, তাহলে আই ভ্যারিজ অ্যাজ 1/L। এখানে যেমন আই এইচ ভ্যারিজ অ্যাজ 1/D, অর্থাৎ পরিবাহী দৈর্ঘ্য বাড়লে তাপ প্রবাহ মাত্রাটা কমে যাবে। এটাও তাই যে দৈর্ঘ্য যদি, পরিবাহী তারের দৈর্ঘ্য যদি বাড়াই, দৈর্ঘ্য যদি অনেক বেশি হয়, তাহলে তড়িৎ পরিবহন মাত্রা অর্থাৎ কারেন্টের যে মানটা সেটা কমে যাবে। অর্থাৎ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই যে বিষয়গুলো আমি একটু লেখালেখি করলাম, এগুলো কিন্তু আলোচনা, এগুলো তোমাদের লেখার দরকার নেই, খাতায় নোট করতে পারো পড়ার বোঝার সুবিধার জন্য, কিন্তু পরীক্ষার খাতায় এগুলো লেখার দরকার নেই। যেটুকু আমি বই থেকে তোমাদের উত্তরটা আমি দিলাম সেটুকুই লিখতে হবে। এবার চলো 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বলছে তাপ ও তড়িৎ প্রবাহ মাত্রা উভয়ই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। এটুকু লিখবে পরীক্ষায়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এবারে চলো আলোচনা করে দিই। এই একই ফর্মুলাতে লক্ষ্য করে দেখো, কিউ বাই টি ইকুয়াল টু আই এইচ ইকুয়াল টু কে ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু এ ডিভাইডেড বাই ডি। এখান থেকে আমি কি পেতে পারি, আই এইচ ভ্যারিজেস, অর্থাৎ যদি এই অংশটাকে আমি কনস্ট্যান্ট ধরি তাহলে আই এ ভ্যারিজাস এ, অর্থাৎ এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে, যদি আরও বড় হয়, যদি আরও বড় হয়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা তাপ প্রবাহ মাত্রা আরও বেড়ে যাবে। অর্থাৎ এটা হলো সরল সমানুপাতিক বা সমানুপাতিক সম্পর্ক। এটা সমানুপাতিক সম্পর্ক, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এবার চলো তড়িৎ পরিবহন মাত্রাতে 2 নম্বর পয়েন্টটা কিভাবে কাজ করবে। এখানে দেখো ভি বাই রো আর এল, এইটাকে নিয়ে যদি আমি একটা করি তাহলে এটাকে আলাদা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আই ভ্যারিজাস কী হবে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট। আই ভ্যারিজাস অর্থাৎ পরিবাহী তারের, এটা হচ্ছে একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের যে প্রস্থচ্ছেদ এটা যদি বাড়ে তাহলে তড়িৎ পরিবহন বাড়বে। তাহলে আই ভ্যারিজাস এ, কিছু ভাববার দরকার নেই, এটা হচ্ছে আই ভি বাই রো ইন্টু এ বাই এল। এলটা নিচে আছে তাই ব্যস্তানুপাতিক সম্পর্ক, এ উপরে আছে তাই সরল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে দুজনের ক্ষেত্রেই কিন্তু আমরা একই রকম সম্পর্ক লক্ষ্য করছি, সেই জন্য এদের দুজনের মধ্যে এই দুটো বিষয়ে মিল আছে। তোমাদের পরীক্ষায় দুটি সাদৃশ্য লিখতে বলা হয়, তাহলে তোমরা এই দুটো সাদৃশ্য লিখে দেবে। আমি এখানে যে আলোচনাগুলো করলাম, যে লেখালেখিগুলো করলাম, এই লেখাগুলো লেখার দরকার নেই, বই থেকে যেটা আমি দেখালাম সেই দুটো পয়েন্ট লিখবে। এটা তোমাদের আলোচনা করে বোঝানোর সুবিধাতে আমি করেছি। 3 নম্বর পয়েন্ট, প্রথম দুটো তো লিখবেই, 2 নম্বর থাকবে, এই দুটোই লিখবে তোমরা। 3 নম্বর 4 নম্বর কিচ্ছু লেখার দরকার নেই, তবু আমি তোমাদের এটা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। তাপ প্রবাহ মাত্রা যেমন পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক, সেই রকম তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, তবুও আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি।
দেখো এই ফর্মুলাটা প্রায় আমাদের সকলের মুখস্থ হয়ে গেছে। এখানে লক্ষ্য করো, দেখো Q/T অর্থাৎ তাপ পরিবহন মাত্রা। এই যে অংশটা, এই অংশটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি তাহলে IH ভ্যারিজ অ্যাজ কী হবে, θ1 মাইনাস θ2। আশা করি বুঝেছো। এবারে চলে আসছি তড়িৎ পরিবহন মাত্রা। এটা আমরা চলতড়িতে পড়েছি। বলছে কি না, VA মাইনাস VB ভ্যারিজ অ্যাজ I। এটা হচ্ছে ওহম সূত্র। ব্যাস, এখানেই তো গল্পটা হয়ে গেল। অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য যত বেশি হবে, প্রবাহ মাত্রা ততই বেশি হবে। এটাই ওহম সূত্র বলছে। সুতরাং এই ব্যাখ্যা আর বেশি প্রয়োজন নেই। 4 নম্বর পয়েন্টটা, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যেমন তাপের পরিবহন ঘটে, সেইরূপ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িতের পরিবহন ঘটে। এক্ষেত্রে দেখো অনেকবার বলেছি, θ1 এটা হচ্ছে θ2, এটা উচ্চ উষ্ণতা, এটা নিম্ন উষ্ণতা অর্থাৎ শীতল তল, এটা গরম তল। θ1 গ্রেটার দ্যান θ2, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা θ1 থেকে θ2 এর দিকে যাবে, এটাই বোঝানো হয়েছে। আর এদিকে যেটা আমি বলেছি সেটা হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে যে এটা এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা VA, এটা VB, VA গ্রেটার দ্যান VB, অর্থাৎ এইখান থেকে এই দিকে তড়িৎ প্রবাহ হবে। এই যে তড়িৎ প্রবাহ হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন, তাপের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লিখতে হবে। ঠিক আছে, আমি প্রথমে পার্থক্য কী লিখতে হবে সেটা আগে বলে দিই। সেখানে দুটো বিষয় আলোচনার আছে, সেই আলোচনাটা করে ভিডিওটি শেষ করব। দেখো, তাপের পরিবহন। তাপ পরিবহনের স্থিতপূর্ব অবস্থায় পরিবাহীর কোনো স্তর পরিবাহিত তাপের একটি অংশ শোষণ করে। আর তড়িৎ পরিবহনের ক্ষেত্রে পরিবাহীর কোনো স্তরে কখনো আধান শোষিত হয় না। 2 নম্বর, তাপের পরিবহন তড়িৎ পরিবহনের তুলনায় অনেক মন্থর পদ্ধতি, অর্থাৎ তাপ পরিবহন খুব ধীরে ধীরে ঘটে। তড়িৎ পরিবহন তাপের পরিবহনের তুলনায় অনেক দ্রুত পদ্ধতি, অর্থাৎ সুইচ দেওয়ার সাথে সাথে কারেন্ট যেমন চলে যায়, কারেন্ট বাড়ি বাড়ি পৌঁছে যায়, পাখা ল্যাম্প জ্বলতে শুরু করে দেয়, কিন্তু আগুন দিলে সঙ্গে সঙ্গে যে একটা পরিবাহী তার বা পরিবাহী পদার্থ, মানে তাপের পরিবাহী পদার্থ তাড়াতাড়ি যে গরম হয় তা নয়, বেশ সময় লাগে। ঠিক আছে, কিন্তু কারেন্টের ক্ষেত্রে কোনো প্রায় সময় লাগে না বললেই চলে, খুব দ্রুত হারে চলে যায়। আর আমি আলোচনা করব মূলত 1 নম্বর পয়েন্টটা। একটু মন দিয়ে শোনো কি বলা হচ্ছে। বই থেকে যে পয়েন্টটা আমি 1 নম্বর পয়েন্টটা বলেছিলাম, তাপ পরিবহনের স্থিতপূর্ব, এই কথাটা ব্যাখ্যা করব। স্থিতপূর্ব অবস্থায় পরিবাহীর কোনো স্তর পরিবাহিত তাপের একটি অংশ শোষণ করে। ঠিক আছে, চলো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে আগুন এঁকেছি, আর এটা একটা পরিবাহী তার বা পরিবাহী পদার্থ। ঠিক আছে, এখান থেকে কি হবে, এখান থেকে তাপ আসবে। তাপ, এই তাপটা প্রথম যে অংশটা, এই প্রথম অংশে কি হবে, শোষিত হবে। প্রথম অংশে এই তাপটা শোষণ হবে। ঠিক আছে, কারণ তাপ আগুন থেকে আসছে এবং সুপরিবাহী কোনো একটা পদার্থ এই তাপটাকে টেনে নেবে, টেনে নিয়ে কী হবে, এই জায়গাটা শোষণ হচ্ছে। তাহলে এই জায়গাটা হচ্ছে তাপের শোষণ। আর এটা কি, এটা হচ্ছে তাপের উৎস। তাহলে কিছু পরিমাণ তাপ এখানে শোষণ হচ্ছে, কারণ শোষণ হওয়ার পরে এই অংশটা উত্তপ্ত হবে এবং গরম হবে। আর কিছু অংশ তাপ বেরিয়ে চলে যাবে পাশের যে অংশটা,
পাশের যে স্তরটা আছে সেই স্তরটাকে গরম করার জন্য। তারপরেও কিছু তাপ চলে যাবে তার পাশের অংশটাকে গরম করার জন্য। তাহলে এই অংশটা, এই যে তাপের যে এই অংশটা হচ্ছে তাপ পরিবহন চলছে বা তাপ পরিবাহিত হচ্ছে। আর কিছু কিছু তাপ আছে যে তাপটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, বাইরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ বাতাসে লিক করে চলে যাচ্ছে, অর্থাৎ বাইরে বিকিরণ হচ্ছে। এখান থেকে যেটা বোঝা গেল যে যে পরিমাণ তাপ এখান দিয়ে প্রবেশ করছে সেই তাপটা তিনটে অংশে বিভক্ত হচ্ছে। একটা অংশ হচ্ছে তাপের শোষণ হচ্ছে, একটা অংশ তাপ পরিবহন হয়ে চলে যাচ্ছে অন্য স্তরে, আর একটা অংশ বায়ুতে পরিবাহিত হচ্ছে, বাইরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? তো অর্থাৎ যে পরিমাণ তাপ এই পরিবাহীর মধ্যে প্রবেশ করে সেটা তিনটে ভাগে ভাগ হচ্ছে। এটা চলতে থাকে, এইটা কন্টিনিউ চলতে থাকে। এইটাকে বলা হচ্ছে স্থিতপূর্ব অবস্থা। অর্থাৎ আরেকবার বলছি, তাপের উৎস থেকে তাপ ওই পরিবাহী পদার্থের মধ্যে প্রবেশ করছে, কিছু অংশ আগে তাপের শোষণ হচ্ছে, অর্থাৎ এই যে পরিবাহী তারটা দেখতে পাচ্ছ, এই পরিবাহী তারের প্রথম যে অংশটা, এই প্রথম অংশটা তাপ শোষণ করবে, কিছু অংশ তাপ তার পাশের যে স্তর, পাশের যে অংশটা সেই অংশে পরিবহন করে দেবে, অর্থাৎ ট্রান্সফার করে দেবে, আর কিছু অংশ তাপ বায়ুতে পরিবাহিত হচ্ছে, অর্থাৎ লিক করে বেরিয়ে যাচ্ছে। তাহলে তাপটা তিনটে অংশে ভাগ হয়ে যাচ্ছে। এই যে কন্ডিশনটা, এই যে পরিস্থিতিটা, এই যে অবস্থাটা, এটাকে বলা হচ্ছে স্থিতপূর্ব অবস্থা। তাহলে আমার বোঝানোর সাথে এই লেখার মিলটা কোথায়? তাপ পরিবহনের স্থিতপূর্ব অবস্থায়, অর্থাৎ এই যে স্থিতপূর্ব অবস্থা যে ব্যাপারটা আমি বর্ণনা দিলাম, একটা অংশ তাপের শোষণ, একটা অংশ তাপ পরিবহন হয়ে পাশের অংশে চলে যাচ্ছে, আর একটা অংশ বায়ুতে পরিবাহিত হচ্ছে। তাহলে পরিবাহীর কোনো স্তর, মানে এই যে প্রথম স্তরটা তাপের একটি অংশ শোষণ করে, তিনটে অংশ, একটা দুটো তিনটে অংশে বিভক্ত হচ্ছে, তার মধ্যে প্রথম যে অংশটা তাপের শোষণ হচ্ছে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল, অর্থাৎ তাপ শোষণ হয়। এবারে চলে যাই তড়িৎ পরিবহনের ক্ষেত্রে কি ঘটে। মনে রেখো যে একটা তড়িতের সুপরিবাহী পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলোকে দ্রুত গতি দিতে গেলে বাইরে থেকে একটা ব্যাটারি প্রয়োগ করতে হয় বা তড়িৎচালক বল প্রয়োগ করতে হয়। এই যে তড়িৎচালক বল প্রয়োগ হবে, তখন এই মুক্ত ইলেকট্রনগুলোকে কী করবে? একটা বল প্রয়োগ করবে, আর সেই বল প্রয়োগ করার ফলে কি হয়? এই ইলেকট্রনগুলো এদিক থেকে এই দিকে, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ ইলেকট্রনগুলো এই পথে দ্রুত গতিতে ছুটবে। আর তার ফলে কি হয়? তার ফলে পজিটিভ থেকে কারেন্ট নির্গত হয়, অর্থাৎ কারেন্টটা এইভাবে যাবে। কারেন্ট, মনে রাখবে, কোনো পরিবাহী তারের মধ্যে মুক্ত ইলেকট্রনগুলি যে দিকে গতিশীল হয়, অর্থাৎ এই রেড কালিতে দেখানো হয়েছে, তার উল্টো দিকে তড়িৎ প্রবাহের গতি হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখটা ইলেকট্রনের গতির অভিমুখে উল্টো দিকে হয়। কিন্তু এই যে পয়েন্টটা বলা হচ্ছে, এই পয়েন্টে এটাই বলা হবে যে যখন তড়িৎ প্রবাহ হবে তখন ইলেকট্রনগুলো যে নেগেটিভ আধান বহন করে নিয়ে যায়, অর্থাৎ এই যে পরিবাহী তার, এর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো নেগেটিভ আধান বহন করে নিয়ে যায়। আর এই বহন করে নিয়ে যাওয়ার সময় পরিবাহী তারের কোনো অংশ নেগেটিভ আধানকে শোষণ করে না। ক্লিয়ার? অর্থাৎ তাপের পরিবহনের ক্ষেত্রে যেমন তাপ পরিবহন হওয়ার সময় তাপ শক্তিকে এই পরিবাহী পদার্থ শোষণ করে, সেই রকম এখানে কিন্তু ইলেকট্রন যে নেগেটিভ আধান বহন করে নিয়ে যাচ্ছে, সেই নেগেটিভ আধানকে পরিবাহী তারের কোনো অংশ শোষণ করে না, অর্থাৎ আধানকে শোষণ করে না।
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করা হয়, কোষের ভেতরে অর্থাৎ ভোল্টামিটারের ভেতরে যে সক্রিয় তরল পদার্থ থাকে, সেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ভেঙে গিয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি করে। ক্যাটায়ন পজিটিভ আধান বহন করে, অ্যানায়ন নেগেটিভ আধান বহন করে। এক্ষেত্রেও এই ক্যাটায়ন অ্যানায়ন যখন মুভমেন্ট হয়, ক্যাথোডে অ্যানোডের দিকে সরণ ঘটে, তখন কোনো রকম আধানের শোষণ হয় না। অর্থাৎ একটি কথায়, তড়িৎ পরিবহনের সময় পরিবাহী পদার্থের মধ্যে কোনো রকম আধানের শোষণ হয় না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ভিডিওটা একটু বড় হলো, কারণ এই চ্যাপ্টারটা 2-4 লাইনে বলে দেওয়া সম্ভব। 2-4টে কথার মধ্যে দিয়েই ভিডিওটা শেষ করা যেত, কিন্তু ভিতরে অনেক ব্যাপার থাকে যে বিষয়গুলো 2-4টে কথায় বোঝানো সম্ভব নয়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ভিডিওটা মন দিয়ে শোনো, বিষয়টা বুঝতে পারবে। ধন্যবাদ।